আচ্ছা, তো ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন এটা বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে যে স্ল্যাব আসলে কি জিনিস। মোটামুটি সবাই আমরা পরিচিত যে স্ল্যাব আসলে কি। তো এখানে প্রথমে আমি যেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বিল্ডিং গুলোতে ফ্লোর সিস্টেমটা জেনারেলি কিরকম হয়ে থাকে। তো ফ্লোরের আমরা যদি ফুল স্ট্রাকচারাল ভিউটা আগে একটু চিন্তা করি, যে এখানে স্ল্যাব থাকে, বিম থাকে, কলাম থাকে, প্রতিটা জিনিসই আমাদের কাছে এখন পরিচিত। এবং আমরা যখন স্ল্যাবের উপরে লোড দেই, লোড দেওয়ার অর্থ হচ্ছিল এটার উপরে লাইভ লোড থাকতে পারে বা ডেড লোড থাকতে পারে, যাই থাকবে সেটা জেনারেলি প্রথমে হচ্ছিল বিমে আসে। এবং এই সব জায়গা থেকে যখন লোড দেওয়া হচ্ছে সবকিছু বিমে চলে আসে, বিম থেকে পরবর্তীতে হচ্ছিল কলামে ট্রান্সফার হয়। এটা হচ্ছিল জেনারেল আমার লোড ট্রান্সফার মেকানিজম, একটা জেনারেল স্ট্রাকচারের ক্ষেত্রে। এই যে লোড ট্রান্সফার মেকানিজমটা আছে, এটা অনেকাংশে ডিপেন্ড করে যে তুমি কি কি স্ট্রাকচারাল মেম্বার আসলে এখানে দিচ্ছ। তুমি কি বিম দিচ্ছ না দিচ্ছ না, তুমি কি বিম একদিকে দিচ্ছ নাকি সব দিকে দিচ্ছ, এদিকেও বিম থাকতে পারে। এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আসলে এগুলোকে ক্লাসিফাই করা যায়। আমরা এখানে যেটা ডিজাইন শেখার জন্য বলতেছি সেটাকে আমরা বলতেছি ওয়ান ওয়ে স্ল্যাব। তো ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেটা হয় যে জেনারেলি স্ল্যাবের দুই দিকে হচ্ছিল বিম থাকে এবং এই স্ল্যাব থেকে লোডটা দুই দিকের বিমে হচ্ছিল চলে যায়। সো এই দিকে যেহেতু কোনো বিম থাকবে না, এই ডিরেকশনটায় এই দিকে কোনো লোড আসার কথা না। সো যেহেতু শুধুমাত্র একটা ডিরেকশনে লোডটাকে ট্রান্সফার করতে পারতেছে এই স্ল্যাবটাকে আমরা বলি হচ্ছিল ওয়ান ওয়ে স্ল্যাব। এটা আমি আরেকটু ডিটেলস পরে আসবো, এখানে জাস্ট খালি নামগুলা কেন বা কিভাবে ফরমেশন সেটা বলে আমি সামনে একটু আগাই। আচ্ছা, একইভাবে এটার যদি আমি ডিফরমেশন শেপটা চিন্তা করি, যে ডিফরমেশন শেপটা কিরকম হবে, সেটা হলো যে আমি লোড অ্যাপ্লাই করলে এইরকম করে সে আসলে স্যাগ করতে চাবে, কারণ একটা স্যাগিং টাইপের তার ডিফ্লেকশন শেপ হবে। এবং ডিফ্লেকশন শেপটাকে যদি আমরা চিন্তা করি, এটা কাইন্ড অফ সিলিন্ড্রিক্যাল শেপের হবে, একটা সিলিন্ডারের পোর্শন, একটা সিলিন্ডারের পোর্শন হিসাবে সেটা থাকবে, যেন এটাকে বলা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ। সিলিন্ড্রিক্যাল শেপ এটা বোঝার ইম্পর্টেন্সটা কোথায়? এর ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা রিইনফোর্সমেন্ট আসলে কোথায় দিব, কোথায় মোমেন্ট আসবে, এই জিনিসগুলো আসলে দেখার জন্য আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। সেটা যখন এভাবে স্যাগিং হবে, বুঝতেই পারতেছে যে নিচে হলো টেনশন আসবে আর উপরে হচ্ছিল কম্প্রেশন আসবে। তাহলে টেনশন জোনে আমাদের হচ্ছিল রিইনফোর্সমেন্ট দিতে হয়। তার মানে আমি যদি চিন্তা করি, এই বটমে এই ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দিতে হবে। তার মানে যেদিকে লোড ট্রান্সফার হচ্ছে সেই ডিরেকশনে বটমে রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো এই বেসিক জিনিসগুলো এখান থেকে একটু জেনে নাও, তাহলে আমাদের ডিজাইনে বুঝতে ইজি হবে। এখন আমরা যদি চিন্তা করি যে এটার স্ল্যাবটার ক্ষেত্রে তো শুধু একদিকে, মানে একদিক বলতে হচ্ছিল লোডটা একদিকে যাচ্ছে এইদিকে এবং এইদিকে হচ্ছিল বিম আছে, যদি বাকি দুই সাইডেও বিম থাকে তখন কি হতে পারে? তখন যেটা হতে পারে যে সেটার বিহেভিয়ারটা হবে এরকম, যেটা যখন ডিফ্লেক্ট করবে ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হবে হচ্ছিল মাঝখানে, এই জায়গাটাতে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা এই দিকেও কিছুটা বেঁকে যেতে চাবে, যেহেতু এইখানে এখানে সাপোর্ট পাচ্ছে, এই দিকেও কিছুটা বেঁকে যেতে চাচ্ছে। তার মানে এটা হচ্ছে হলো বোথ সাইডে আসলে লোডটাকে ট্রান্সফার করবে, এইদিকেও ট্রান্সফার করবে এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশনও ট্রান্সফার করবে। সো এটা এখান থেকে আরো ভালো বোঝা যাবে যে এইদিকে কিছুটা ট্রান্সফার করবে লোড, এদিকে হচ্ছিল কিছুটা ট্রান্সফার করবে লোড। এবং এটার যে শেপটা হবে, শেপটাকে বলা হচ্ছিল ডিশ শেপের। সো ডিশ শেপ বলতে হচ্ছিল আমাদের যে ডিশ অ্যান্টেনা আছে ওইটার যদি শেপটা একটু ভালো করে চিন্তা করো, যে সার্কুলার এবং একটা জায়গায় হচ্ছে হলো ম্যাক্সিমাম ডেপথ থাকে, তো অনেকটা ওই শেপের মতো হচ্ছে ডিশ শেপের। তো এটার ক্ষেত্রে বোথ সাইডে হচ্ছে হলো তোমার লোডটা ট্রান্সফার হবে। তো এটাই হচ্ছিল ওয়ান ওয়ে স্ল্যাব আর হচ্ছিল টু ওয়ে স্ল্যাব। এটা ডিপেন্ড করতেছে আসলে বিম কয় দিকে সাপোর্টেড আছে। কিন্তু এইটারও আমরা আরেকটু এক্সপ্লেনেশন পরে দেখব যে টু ওয়ে স্ল্যাব থাকলেও
এইটাকেও আমরা অনেক সময় ওয়ান ওয়ে হিসাবে কনসিডার করি, বাট সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা একটু পরে দেখব। তো এটা গেল হচ্ছিল যে বিম সাপোর্টের যদি স্ল্যাব থাকে সেটার ক্লাসিফিকেশনটা কিরকম। আবার এমনও হতে পারে যে আমাদের স্ল্যাব যেটা আছে, স্ল্যাবটা শুধুমাত্র কলামের উপর রেস্ট করতেছে, শুধু কলামের উপর রেস্ট করতেছে। যেমন এখানে তোমরা একটা এক্সাম্পল বিল্ডিং দেখতে পাচ্ছ, যে উপরে স্ল্যাব আছে, এখানে হচ্ছে কলাম গুলো আছে, কোনো বিম কিন্তু ভিজিবলি আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমরা জেনারেলি যেটা জানি যে কলাম থেকে কলাম পর্যন্ত বিম থাকে, ওরকম কোনো বিম এখানে নাই। তো এইখানে লোডটা ট্রান্সফার কিভাবে হবে, এখানে আমরা যদি চিন্তা করি যে স্ল্যাব থেকে সরাসরি লোডটা হচ্ছিল চারদিকে কলামে চলে যাবে। এটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল ফ্ল্যাট প্লেট অথবা কলাম সাপোর্টেড স্ল্যাব। এই ধরনের স্ল্যাবের ক্ষেত্রে জেনারেলি যেটা সমস্যা হয় সেটা হচ্ছিল বলা হচ্ছিল পাঞ্চিং। পাঞ্চিংটা হলো যে একটা পেপারের উপরে তুমি যদি একটা সুই দিয়ে ফোর্স অ্যাপ্লাই করো, দেখবা যে পেপারটা হচ্ছিল ছিদ্র হয়ে বের হয়ে যাচ্ছে, পেপারটা ছিদ্র হয়ে বের হয়ে যাবে, তার মানে এখানে একটা ছিদ্র হয়ে যাচ্ছে। এই যে ইফেক্টটা আছে এটাকে আমরা জেনারেলি পাঞ্চিং বলি, পাঞ্চ করে চলে গেছে। তো এই জায়গায় এই যে উপর থেকে লোড আসতেছে, এইটা এই যে স্ল্যাব আছে, স্ল্যাবের উপরে অনেকটা এইরকম ইফেক্ট তৈরি করবে, যে একটা স্ল্যাবের থিকনেস খুবই কম থাকে আর এটার লোডের ভ্যালু অনেক বেশি থাকে, তো এটা অনেকটা এরকম বিহেভ করবে, পাঞ্চ করে চলে যেতে পারে। সো এই পাঞ্চিং ইফেক্টটা এখানে অনেক বেশি প্রমিনেন্ট হয়, এবং প্রমিনেন্ট হওয়ার কারণে যেটা করতে হয়, যেটা থিকনেসটা মোটামুটি একটু বেশি দিতে হয়। তার মানে স্ল্যাবের থিকনেস এখানে যদি বেশি দাও তাহলে তুমি পাঞ্চিংটাকে অ্যাভয়েড করতে পারো। তো এই জিনিসটা হচ্ছিল আমাদের এখানে প্রয়োজন হয়। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছিল যে থিকনেস যদি তুমি কম রাখতে চাও সেক্ষেত্রে কিছু স্পেশাল রিইনফোর্সমেন্ট তোমাদের প্রয়োজন হবে। তো এই ফ্ল্যাট প্লেট স্ল্যাবটা তোমার 3-2 যে পড়বা ডিজাইনটা, তো এটা হচ্ছিল ফ্ল্যাট প্লেট। এই টাইপের স্ট্রাকচারের সমস্যা হলো যে এটা গ্র্যাভিটি লোড এবং আর্থকোয়াক লোড বা ল্যাটারাল লোড যাই বলো না কেন, বোথ সাইডের জন্যই ভালনারেবল। গ্র্যাভিটি লোডে যেটা বললাম যে পাঞ্চিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি তুমি এডিকুয়েট হাইট না দাও বা থিকনেস না দাও বা রিইনফোর্সমেন্ট না দাও। আর ল্যাটারালি যেটা হবে, সো এইখানের যে কলাম এবং স্ল্যাবের সিস্টেমটা, এটা ল্যাটারাল লোডের জন্য খুব বেশি স্টেবল না, খুব দ্রুত হচ্ছিল ফেল করে যায়। সো তার কিছু স্টেবিলিটির সমস্যা হয় যখন ল্যাটারাল লোড আসে। সো আমরা হচ্ছিল সাইসমিক্যালি যেগুলো ভালনারেবল জোন আছে সেগুলোতে আসলে এই টাইপের স্ট্রাকচার খুব একটা ব্যবহার করি না, যদিও আমাদের বাংলাদেশে এটা খুব একটা প্রেফারেবল না, কিন্তু দেখবা যে অনেক রিজিয়নে এটা আসলে করে। বাট বর্তমান বিএনবিসি যেটা নতুন আপডেট হয়েছে সেই অনুযায়ী খুবই রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এই ধরনের স্ট্রাকচারের উপরে, যাতে না করা হয়। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে। এখন এইটার যেহেতু একটা সমস্যা হচ্ছিল যে পাঞ্চ করে চলে যাবে, সো এইটার অল্টারনেটিভ একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো যে আমি পুরো স্ল্যাবের থিকনেস যদি না বাড়াই, যেইখানে পাঞ্চিং এর সমস্যাটা হচ্ছে সেই জায়গাটার আমি থিকনেস বাড়ায় দিতে পারি। এটা একটা ইকোনমিক্যাল সলিউশন, যে আমি পুরোটার থিকনেস না বাড়ায় দিয়ে যেখানে আমার কলাম আছে সেখানে আমি থিকনেসটাকে বাড়ায় দিব। সেই কারণে দেখো এখানে দুইটা অংশ আছে, একটাকে বলতেছে হচ্ছিল তোমার ড্রপ প্যানেল। ড্রপ প্যানেলটা হচ্ছিল স্ল্যাবের ইমিডিয়েট নিচে একটা রেক্টেঙ্গুলার পার্ট, যেটা হলো একটা সার্টেন থিকনেস বেশি থাকে। সো এটা একটা থিকনেস প্লাস হচ্ছিল এডিশনাল একটা থিকনেস। আর নিচের যে পোর্শনটা, যে ওই স্ল্যাবের পোর্শনটা আর হচ্ছে হলো কলামের পোর্শনটা, এটার মধ্যে একটা জাস্ট খালি স্লোপ দিয়ে এটাকে মিলায় দেওয়া, এই জায়গাটাকে জেনারেলি আমরা বলতেছি হচ্ছিল কলাম ক্যাপিটাল। সো এরকম কলাম ক্যাপিটাল এবং ড্রপ প্যানেল দিয়ে তুমি কলামের যে জায়গাটা আছে এই জায়গাটাকে ইমপ্রুভ করতে পারো, তার থিকনেস বলো বা তার পাঞ্চিং স্ট্রেংথ বলো, এই কাজটা করা যেতে পারে। সো তোমাদের খুব কমন বা পরিচিত জিনিস হচ্ছিল যে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেটা। সো এখানেও দেখো যে কলামের ক্ষেত্রে একই জিনিস হয়েছে।
আচ্ছা, তো এই ধরনের কেসে আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু আগেই যেটা বললাম যে ল্যাটারাল ফোর্সের জন্য এটাও আসলে স্টেবল না। এটা হয়তো বা পাঞ্চিংটা কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু ল্যাটারাল যে স্টেবিলিটি সেটা আর এটার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। সো এটা আর্থকোয়াক প্রোন এরিয়া যেগুলো আছে, স্পেশালি হাই রাইজ বিল্ডিং, যদি 6 তলা 7 তলা, এটা যেহেতু জাস্ট 2 তলা বা 3 তলা, ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু 4-5 তলা বা 6 তলা ওইভাবে আমরা আসলে এটা যেতে পারি না। তো এই ধরনের বিল্ডিং গুলোকে আমরা জেনারেলি ফ্ল্যাট স্ল্যাব বলি। ফ্ল্যাট স্ল্যাব বা কলাম সাপোর্টেড দুইটাই, বাট এটা হলো ফ্ল্যাট প্লেট, এটাকে বলা হয় ফ্ল্যাট স্ল্যাব। এছাড়াও আমাদের আরো 2 টাইপের ফ্লোর সিস্টেম আছে। একটা হচ্ছে হলো যে ওয়ান ওয়ে জয়েস্ট বা রিফট স্ল্যাব। জিনিসটা খুব ইজিলি যদি বুঝাইতে চাই, সেটা হলো যে ধরো তোমার 2টা বিম থাকবে। আমি প্ল্যান থেকে যদি দেখি যে 2টা বিম আমার হচ্ছিল কলামের উপর রেস্ট করতেছে, ধরে নাও যে চারদিকে 4টা কলাম আছে। তো এখন আমার যদি এইখানে একটা তোমার স্ল্যাব রাখতে হয়, সেটা আমাদের ওয়ান ওয়ে হিসাবে কাজ করবে, এটা আমরা অলরেডি বুঝতেছি। ওয়ান ওয়ে হিসাবে যখন কাজ করবে, অনেক সময় দেখা যায় যে এই স্প্যানটা যদি অনেক বেশি বড় হয়, লোডের কারণে এটা ডিফ্লেকশন অনেক বেশি হয়। তো সেই ডিফ্লেকশনটা রেজিস্ট করার জন্য একটা কাজ করা যায়, সেটা হলো যে এইটার ভিতরে এই বিম থেকে বিম পর্যন্ত আমরা কিছুটা ক্রস বিম দিতে পারি, যাতে করে তার ডিফ্লেকশনটা কমে যায়। এই যে দেখো, বিমের উপরে বিম, এটা কিন্তু জেনারেলি কলামের সাথে না, কিন্তু বিমের উপরে বিম পড়তেছে। এই ধরনের স্ট্রাকচারাল সিস্টেম, এটা হচ্ছে ওয়ান ওয়ে লোড যাবে এক ডিরেকশনে, বাট এখানে হচ্ছে কিছু এগুলোকে রিব বা জয়েস্ট বলে, যার কারণে এটা বলতেছে ওয়ান ওয়ে জয়েস্ট আর রিফট স্ল্যাব। এখন এই এক্সাম্পলটা দেখো, যে এখানে হচ্ছে আমাদের যে 2টা মেইন বিম সেগুলো কলামের উপরে আছে, আর এই যে অংশগুলো আছে সেগুলো হচ্ছিল ক্রস বিম, বা এগুলোকে রিব বা জয়েস্ট বলা হচ্ছে। তো এইরকম হতে পারে। তো এক্সাম্পল হিসেবে এখানে দেখো যে তোমার এই যে মেইন বিম, এটা তার উপর হচ্ছে ক্রস বিম। তো এটার ডেপথটা জেনারেলি এটার থেকে একটু বড় হতে পারে অথবা সমান হতে পারে, কিন্তু এটা থেকে কখনো ছোট হবে না। তো এই যে বড় বিমগুলো আছে, এটাকে জেনারেলি বলা হয়েছিল গার্ডার, এটাকে গার্ডার বলে। আর রিব আর জয়েস্ট যেগুলোকে বলতেছি সেগুলোকে আমরা জেনারেলি ক্রস বিম বলতে পারি। সো গার্ডার ইটসেলফ হচ্ছিল বিম। যদি কোনো বিম তার অন্য আরেকটা বিমের উপর রেস্ট করে, এই বিমটাকে জেনারেলি আমরা বলি হচ্ছিল গার্ডার, আর এগুলো হচ্ছিল ক্রস বিম। সো এখানে লোড ট্রান্সফার হবে হচ্ছিল শুধু এই ডিরেকশনটায়, ওয়ান ওয়ে হিসাবে। আচ্ছা, এটা গেল হচ্ছিল যে ওয়ান ওয়ে যদি করতে হয়। এখন কথা হচ্ছে যদি এইদিকেও অনেক বেশি তোমার স্প্যান থাকে, তাহলে এইদিকেও কিন্তু ডিফ্লেকশনটাকে অনেক সময় রেজিস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে অল্টারনেট আর একটা ওয়ে হতে পারে যে এইখানে তুমি একইভাবে ক্রস বিম দিয়ে দিবা, তাহলে জিনিসটা টু ওয়ে হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে বিম থাকবে। সো এটা হবে চলো টু ওয়ে জয়েস্ট সিস্টেম। তো এরপরে যেটা আমরা এখানে দেখতেছি সেটা হচ্ছিল টু ওয়ে জয়েস্ট সিস্টেম বা ওয়াফেল স্ল্যাব, এটাকে সরাসরি ওয়াফেল স্ল্যাব বলে। তো এখানে দেখো এগুলো সবই হচ্ছিল ক্রস বিম, পারপেন্ডিকুলার ডিরেকশনে যাচ্ছে। তো আমাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটির যে এই পোর্শনটা, এটার সাথে তোমরা সবাই মোটামুটি পরিচিত। এই জায়গাটা আসলে এরকম ওয়াফেল স্ল্যাব করা হচ্ছে, কারণ এটার দুই দিকের লেন্থ অনেক বড়, তার মানে ফ্রি স্পেস অনেক বেশি। এখানে যদি তুমি নর্মাল চিকন স্ল্যাব দিতা, অনেক বেশি ডিফ্লেকশন হতো, যেটা আসলে প্র্যাকটিক্যালি ফিজিবল না। সেই ক্ষেত্রে আমাকে এখানে যেটা করতে হয়েছে যে ওয়াফেল স্ল্যাব দিতে হয়েছে, শুধুমাত্র ডিফ্লেকশনটাকে কন্ট্রোল করার জন্য। তো এটা আরেকটা সিস্টেম। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি আইডিয়া করতে পারবো এখন যে আমাদের কি কি টাইপের ফ্লোর সিস্টেম আসলে আছে। এখন এই ফ্লোর সিস্টেম থেকে আমরা 3-1-এ শুধুমাত্র হচ্ছিল তোমার ওয়ান ওয়ে যে স্ল্যাব আছে সেটা ডিজাইন শিখবো, আর টু ওয়ে স্ল্যাব
যেটা বিম সাপোর্টেড এবং ফ্ল্যাট প্লেট কলাম সাপোর্টেড এবং হচ্ছে হলো এগুলো আমরা 3-2 তে যে পড়বো আরসিসি 2 তে। আর 1 ওয়ে জয়েস সিস্টেম বা 2 ওয়ে জয়েস সিস্টেম এটা আন্ডারগ্র্যাড লেভেলে জেনারেলি পড়ানো হয় না, এটা মাস্টার্স লেভেলে অ্যাডভান্স কনক্রিট ইঞ্জিনিয়ারিং একটা কোর্স থাকে, সেখানে আসলে পড়ানো হয়। বাট তোমাদের যদি 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব সিস্টেম জানো, বিম ডিজাইন জানো, এগুলো তোমরা নিজেরা জাস্ট রিড আউট করলে পরবর্তীতে দেখবে যে করা যায়, বেসিক সেম সবার ক্ষেত্রে। যাই হোক, এখন হচ্ছে আমরা 1 ওয়ে বা বিম সাপোর্টেড স্ল্যাব যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি। সো এটার একটা ডিটেইল বিহেভিয়ার কিরকম হয়, কোথায় ম্যাক্সিমাম মুভমেন্ট হয়, এই জিনিসগুলো একটু দেখি, চেষ্টা করি বোঝার জন্য। তো এটা হচ্ছে না একটা 1 ওয়ে স্ল্যাব, যেটা আমরা অলরেডি ব্যাখ্যা করে আসলাম যে দুই দিকে তার বিম থাকবে আর এইদিকে হচ্ছে হলো লোডটা তাহলে ট্রান্সফার হবে। সো এখানে যখন আমরা বিম অ্যানালাইসিস করি দুইটা জিনিস আমাদের জন্য জানা দরকার, সেটা হচ্ছে একটাকে বলা হয় শর্ট ডিরেকশন আর একটাকে বলা হয় লং ডিরেকশন। সো শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন জেনারেলি ডিপেন্ড করে হচ্ছে স্প্যানের লেন্থের উপর। এদিকে লেন্থ ছোট, সো এটাকে আমরা বলবো হচ্ছিল শর্ট ডিরেকশন। সো এটা পরবর্তীতে যাতে ভুল না হয়। আর এইদিকে হচ্ছিল লং স্প্যান, সো এটাকে আমরা বলতে পারি হচ্ছিল লং ডিরেকশন। আমাদের যখন রিইনফোর্সমেন্ট দিতে হবে, রিইনফোর্সমেন্টের সময় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে কোন ডিরেকশনে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। আচ্ছা, তো এটাকে যদি ডিফ্লেক্ট করতে হয় তাহলে এটার উপরে যদি ধরো WPSF লোড আমি অ্যাপ্লাই করি, তাহলে এইভাবে ডিফ্লেক্ট করবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। সো এই ডিফ্লেক্টেড শেপটা আমি জাস্ট একটা সফটওয়্যার দিয়ে এখানে অ্যানালাইসিস করে দেখাচ্ছি তোমাদেরকে। সো ডিফ্লেক্টেড শেপটা অনেকটা এই টাইপের হবে এবং এই শেপটা দেখে মোটামুটি তোমরা বুঝতে পারতেছো যে এই পয়েন্টে যেটা মিড পয়েন্ট হবে বা মিড স্প্যানের পয়েন্ট হবে, সেখানে আসলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে। সো সবার ক্ষেত্রে একই কথা যে এই লাইন বরাবর হচ্ছিল ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে। তো আমরা যদি এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটু ড্র করি, যদি এটা একটা বিম হইতো, সিম্পলি সাপোর্টের একটা বিম হলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম। তো জেনারেলি ডিফ্লেকশন যেখানে ম্যাক্সিমাম হয় সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়। এটা মোটামুটি তোমরা বিম অলরেডি অ্যানালাইসিস করছো বা ডিফ্লেকশন বের করছো, মোটামুটি এটা জানার কথা যে জেনারেলি মোমেন্ট যেখানে বেশি হয় সেখানে ডিফ্লেকশন বেশি হয় বা ভাইস ভার্সা, যে ডিফ্লেকশন বেশি হলে সেখানে মোমেন্ট বেশি হয়। তার মানে আমি যদি এই মোমেন্টের জন্য এই স্ল্যাবটাকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস কিভাবে করব সেটা আমরা আরো পরে যাব। আমরা ধরে নিতে পারি যে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টটা এই লাইনের এখানেই থাকবে। আচ্ছা, তো সফটওয়্যার যে আমি যদি এটাকে অ্যানালাইসিস করি যে তার মোমেন্ট কত, মোমেন্টটা কোন ডিরেকশনে, শর্ট ডিরেকশনে, এবং শর্ট ডিরেকশনে আমি মোমেন্টটাকে বের করতে চাচ্ছি। সো মোমেন্ট আসলে সফটওয়্যার যেভাবে দেখায় সেটাকে বলা হয়েছিল কালার কন্ট্রোল, যে যেসব জায়গায় হচ্ছিল একই মোমেন্টের ভ্যালু থাকবে সেম কালার দিয়ে সে হচ্ছিল শো করবে। তো এখানে দেখো কালারটা হচ্ছে হলো এটা অলমোস্ট পার্পল কালার, রেড কালার, এটা হচ্ছে জিরো মোমেন্ট, আর এখানে হচ্ছে ব্লু কালারটা হলো ম্যাক্সিমাম। তো দেখো এই যে জায়গাটা আছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম এবং এইখানেও মোটামুটি একটু ছড়ানো আছে জোনটা। তো যেহেতু এটা কালার কোড, এটার প্রত্যেকটার ভ্যালু আমরা আসলে বের করতে পারবো, নীলের ভিতরেও ভ্যালুর পার্থক্য আছে কিছুটা। তার মানে আমরা যেটা গেজ করতেছিলাম যে এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, এই রেঞ্জেই হচ্ছিল ম্যাক্সিমাম মোমেন্ট হবে, এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এখান থেকে যে হ্যাঁ এইখানেই হবে। তো আমাদের কাজ হবে হলো এই ম্যাক্সিমাম মোমেন্টটা বের করা, হাতে হাতে কলমে বের করে দেন হচ্ছিল আমরা এটার জন্য স্টিল ডিজাইন করব। তো এটা আমাদের ফাইনাল টার্গেট এই টপিকসে। তো এটা গেল হচ্ছিল যদি ওয়ান ওয়ে আমার হচ্ছিল স্ল্যাব হয়। আচ্ছা, আমি একটু পজ দিই, তোমরা কি বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? হ্যালো। জি স্যার। ওকে, আমি ইউনিভার্সিটিতে আসছি তো, সো একটু কথাবার্তা মাঝে মধ্যে বলো, আদারওয়াইজ নেটের প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারবো না। আচ্ছা, এখন এই একই স্ল্যাবটাকে যদি আমি চিন্তা করি যেটা টু ওয়ে হিসেবে কাজ করবে, তার মানে এইখানে লং ডিরেকশনে এবং শর্ট ডিরেকশনে
সব দিকেই হচ্ছিল তার বিম থাকবে। তার মানে এই ক্ষেত্রে তার ডিফ্লেকশন শেপটা অনেকটা এরকম হয়, ওই যে বললাম যে ডিশ শেপের হয়। তার মানে একদম মাঝখানে আমার হচ্ছিল ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে, আর এদিকে হচ্ছে হলো ধীরে ধীরে ডিফ্লেকশনটা কমবে, যেহেতু এখানে বিম আছে চারদিকে। তো এটা হচ্ছে তার ডিফ্লেকশন শেপ। তার মানে আমি বুঝতে পারতেছি এখান থেকে যে লোডটা এদিকেও ট্রান্সফার হবে কিছুটা, যেহেতু সাপোর্ট পাচ্ছে, এদিকেও ট্রান্সফার হবে কিছুটা। তো এই লোড ট্রান্সফারটা আমাদের হচ্ছে বোথ ডিরেকশনে থাকবে, লোড ট্রান্সফারিংটা। এবং আমরা যদি সাইড থেকে দেখি দুই দিকে আসলে ডিফ্লেকশন হবে। এইটার ক্ষেত্রে যদি আমরা ম্যাক্সিমাম মোমেন্টটা চিন্তা করতে চাই, ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় হওয়ার কথা বলতে পারবো? মাঝখানে। মাঝখানের এই জায়গাটায় ম্যাক্সিমাম মোমেন্ট হওয়ার কথা। তাহলে আমরা এখন যদি কালার কন্ট্রোলে যাই, সেই একই জিনিস যে আমাদের এই কালারটা মিন করতেছে হচ্ছিল মিনিমাম মোমেন্টের ভ্যালু, ব্লু কালারটা মিন করতেছে ম্যাক্সিমাম মোমেন্ট। তো এখানে দেখো যে মোটামুটি এই জায়গাটা জুড়ে ম্যাক্সিমাম মোমেন্টের একটা ভ্যালু দেখাচ্ছে। তো এখানে অনেকগুলো ভ্যালু হয়তো বা আছে খুবই কাছাকাছি, তো দেখা যাবে যে এক্স্যাক্টলি যেটা মিড পয়েন্ট সেটাই হয়তো বা ম্যাক্সিমাম মোমেন্টটা চলে আসবে। তো এটা আমি শুধু শর্ট ডিরেকশনটা দেখাচ্ছি, লং ডিরেকশনেরটা ইচ্ছা করলে দেখা যাবে। সো লং ডিরেকশনের মোমেন্টও আমরা বের করতে পারবো সফটওয়্যার থেকে। এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশন, এখানে যেমন M11 বলতেছে, একইভাবে আমরা M22 যেটা আছে সেটাও বের করতে পারবো। সেটা আমাদের জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, তোমরা 4.2 তে যে সফটওয়্যার শিখবা তখন তোমাদেরকে এগুলা স্যাররা আরো ভালো করে দেখাবে। আচ্ছা, তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারতেছি যে এখানে ম্যাক্সিমাম মোমেন্টটা হবে। 3.2 তে যে তোমরা যখন ক্যালকুলেট করবা, তোমরা আসলে এই ডিরেকশনে ম্যাক্সিমাম মোমেন্ট কত এবং এই ডিরেকশনে ম্যাক্সিমাম মোমেন্ট কত সেটা বের করে তখন হচ্ছিল বোথ সাইডে তোমাদেরকে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে, যখন টু ওয়ে ডিজাইনও করবা। তো এদিকে একটা মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট দিতে হবে, আর এদিকে হলো আর একটা মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট দিতে হবে। আচ্ছা, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো যে কিভাবে রিইনফোর্সমেন্ট দিব এগুলো। এখন এই যে ওয়ান ওয়ে এবং টু ওয়ে, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমরা বুঝলাম। এখন একটা কোশ্চেন চলে আসতে পারে যে যখন সব সাইডে বিম থাকবে তখন তাদের মধ্যে যে লোড ট্রান্সফার হবে এটা কতটুকু কোন দিকে যাবে, লং ডিরেকশনে কতটুকু যাবে আর হচ্ছে শর্ট ডিরেকশনে বা কতটুকু যাবে। তো এই কোশ্চেনটা কিন্তু তাহলে চলে আসবে, কোন দিকে কতটুকু যাবে। এটা আসলে ডিপেন্ড করে কিসের উপরে ডিপেন্ড করে সেই জিনিসটা এখন আমরা একটু আগে ট্রাই করি বোঝার জন্য। সো এইটার ধরে নিলাম যে তোমার লং ডিরেকশনে হচ্ছে হলো ডাব্লিউ বি পরিমাণ লোড যাচ্ছে, আর শর্ট ডিরেকশন হচ্ছে ডাব্লিউ এ পরিমাণ লোড যাচ্ছে। এখন এই শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে যখন লোড ট্রান্সফার হচ্ছে তাদের এখানে আসলে একটা ডিফরমেশন হয়, যেটা আমরা একটু আগেও দেখলাম। আমি ধরলাম যে শর্ট ডিরেকশনের জন্য তার ডিফরমেশনটা হচ্ছে হলো ডেল্টা এ পরিমাণ। এই পয়েন্ট আমি এই জায়গাটার সেকশনটা এখানে নিচ্ছি, তাহলে এই পয়েন্টের ডিফ্লেকশন হচ্ছিল ডেল্টা এ। একইভাবে যদি আমি চিন্তা করি যে যখন লং ডিরেকশনে লোড ট্রান্সফার হচ্ছে, সো লং ডিরেকশনের জন্য তার ডিফ্লেকশন শেপটা এরকম, এবং এই পয়েন্টে তার হচ্ছে হলো ডিফ্লেকশনের ভ্যালু হচ্ছে হলো ডেল্টা বি। তাহলে ডেল্টা বি এবং ডেল্টা এ এই দুইটা হচ্ছিল একই পয়েন্টের ডিফ্লেকশন। এখন ইলাস্টিক থিওরিতে তোমরা 2.2 তে বোধহয় ডিফ্লেকশনের উপর স্টাডি করে আসছো। সো আমরা যে কোনো একটা বিমের ক্ষেত্রে তার উপর ডিস্ট্রিবিউটেড লোডের জন্য ডিফ্লেকশনের ভ্যালুটা বের করতে পারি যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং প্লাস্টিক মডুলাস অফ ইলাস্টিসিটি জানা থাকে। এটাকে যদি একটা বিমের মতো চিন্তা করি, এটার যে ডেল্টা এ যেটা এই ডাব্লিউ এ লোডের জন্য হবে হচ্ছিল 5/384 ইন্টু ডাব্লিউ এ এল এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড ইআই। এটা হচ্ছিল ডেল্টা এর ভ্যালু। একইভাবে ডেল্টা বি যদি বের করতে চাই তাহলে আমার ডাব্লিউ বি লাগবে, পাশাপাশি লাগবে হচ্ছিল লং ডিরেকশন স্প্যানটা। তাহলে লোড এবং স্প্যানের উপর ডিপেন্ড আসলে করতেছে এই জিনিসগুলো। এখন আমরা যদি চিন্তা করি একটু ভালো করে যে থিওরিটিক্যালি এই যে পয়েন্ট, এটা তো আসলে একই পয়েন্ট, এদিক থেকে একবার চিন্তা করছি, এদিক থেকে একবার চিন্তা করতেছি, তার মানে ডেল্টা এ এবং ডেল্টা বি থিওরিটিক্যালি সমান হওয়ার কথা। যদি সমান হয় তাহলে আমরা
এই দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করলে আলটিমেটলি পাবো হচ্ছে এই ইকুয়েশনটা, যে ডাব্লিউ এ বাই ডাব্লিউ বি ইকুয়াল টু হবে এল পি বাই এল এ টু দি পাওয়ার 4। তার মানে কোন দিকে কতটুকু লোড যাবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তার আসপেক্ট রেশিওর উপরে। আসপেক্ট রেশিও বলতে কি, যে এল বি ওভার হচ্ছিল এল এ, লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন এই দুইটার রেশিওর টু দি পাওয়ার 4। তার মানে এই রেশিওটা যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে লোড ট্রান্সফার কতটুকু কোন দিকে হবে এটা অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা একটু এক্সাম্পল হিসেবে কয়েকটা কেস একটু স্টাডি করি যে কি অবস্থা দাঁড়াইতে পারে। তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমরা এখানে লিখে রাখলাম। ধরে নাও যে একটা স্কোয়ার প্যানেল, তো স্কোয়ার প্যানেলের এল এ এবং এল বি হচ্ছে সমান। তার মানে এটা এল এ এল বি সমান, তার মানে ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি আমরা যদি এই ইকুয়েশনে 1 বসাই দিই তাহলে দুটো সমান হওয়ার কথা। তার মানে ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি যেহেতু সমান, তার মানে বোথ ডিরেকশনে সেম পরিমাণ লোড আসলে ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই কেসটাকে আরেকটু বাড়াই, যে আমার লেন্থ রেশিও যেটা সেটা আমি ধরে নিচ্ছি 2। তার মানে তোমার লং স্প্যান যেটা সেটা মোটামুটি শর্ট স্প্যানের দ্বিগুণ। এই কেসটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে ডাব্লিউ বি হচ্ছে ডাব্লিউ এর 16 ভাগের 1 ভাগ। সো এই ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে এটা আসলে কি মিন করতেছে, ডাব্লিউ এ হচ্ছে ডাব্লিউ বি হচ্ছে ডাব্লিউ এর 16 ভাগের 1 ভাগ। তাহলে কোনটা বড় এবং কোনটা ছোট বলতে পারবা? এখান থেকে কোনটা বড় কোনটা ছোট? স্যার ফার্স্ট একটা না স্যার, কেস 1। না, আমার কেস 1 শেষ, কেস 1 শেষ। এটা তো দুইটাই হচ্ছিল সমান, বোথ সাইডে সমান পরিমাণ লোড যাচ্ছে। যখন কেস 2 তে চলে আসতেছি, যখন এল বি ইকুয়াল টু ছিল 2i এল এ, তখন ডাব্লিউ বি ইকুয়াল টু ছিল ডাব্লিউ এ বাই 16। তাহলে ডাব্লিউ বি এবং এর মধ্যে কে বড় কে ছোট সেটা জিজ্ঞেস করবো। ডাব্লিউ এ হচ্ছে বড়, আচ্ছা, তার মানে ডাব্লিউ বি হচ্ছে ছোট, তার মানে ডাব্লিউ বি হচ্ছে আমাদের ছোট। আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, যে যখন লোড ট্রান্সফার হয় ডাব্লিউ এটা হচ্ছে বড়, শর্ট স্প্যান যেটা সেদিকে বেশি পরিমাণ লোড চলে যাচ্ছে, আর যেটা ডাব্লিউ বি সেদিকে কম পরিমাণ লোড যাচ্ছে, কারণ এটা অনেক দূরে সাপোর্ট। এবং সেটা আমাদেরকে যেটা বলতেছে যে এটা ডাব্লিউ এর 16 ভাগের 1 ভাগ। তার মানে অনেকাংশে কিন্তু কমে গেছে, যেটা ইকুয়াল ছিল যখন এল এল বি সমান তখন ইকুয়াল ছিল, বাট এখানে 16 ভাগের 1 ভাগ। তো 16টা কেন আসছে, কারণ হচ্ছে যে টু দি পাওয়ার 4 এর জন্য। এখন আমি কেসটাকে যদি আরেকটু এক্সটেন্ড করি, যে ধরে নিলাম যে 3 এটার রেশিওটা, যে এল বি হচ্ছে 3 গুণ, তাহলে দেখো ডাব্লিউ বি হচ্ছে ডাব্লিউ এর 81 ভাগের 1 ভাগ। তাহলে এই ক্ষেত্রেও এই একই জিনিসই আসলো, ডাব্লিউ এ, কিন্তু এটা হচ্ছিল ডাব্লিউ এর 81 ভাগের 1 ভাগ। তার মানে দেখো যে আমি যত রেশিওটাকে বাড়াচ্ছি, তার মানে আমার যত রেক্টেঙ্গুলার হচ্ছে আমার স্ল্যাবটা, তত হচ্ছে শর্ট ডিরেকশনে লোড বেশি যাচ্ছে এবং লং ডিরেকশনে লোড হচ্ছে কম যাচ্ছে। তাহলে এটা কি চিন্তা করা যায় যে যত আমার এই রেশিওটা বাড়তেছে এটা কাইন্ড অফ ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, একদিকেই বেশি লোড ট্রান্সফার হয়ে যাচ্ছে? জিনিসটা এরকম হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যদি একটা বিমের সব দিকে বিম থাকেও এটা সবসময় টু ওয়ে হিসেবে কাজ করবে না। এটা ডিপেন্ড করে আসলে যে তার যে স্প্যান গুলো আছে, লং স্প্যান এবং শর্ট স্প্যান, তাদের রেশিওর উপরে। তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কখন আসলে ওয়ান ওয়ে ধরবো, কখন টু ওয়ে ধরবো। এই জন্য আমাদেরকে কোড যেটা বলে দেয় যে যদি এল বি ইকুয়াল টু 2a হয়, সেটাই হচ্ছে আমার জন্য মার্জিনাল কেস। যদি 2 এর চেয়ে বেশি হয় কখনো, এই আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই। সো বলা হচ্ছে যদি এল বি বাই এল এটা 2 এর চেয়ে বেশি হয়, তার মানে আসপেক্ট রেশিও 2 এর চেয়ে বেশি হয়, এখানে 16 ভাগের 1 ভাগ লোড আসলে ট্রান্সফার হচ্ছে। সো এটাকে মার্জিনাল ধরা হয়, যে
যদি এর চেয়ে বেশি হয় সেটাকে আমরা ওয়ান ওয়ে হিসেবে ধরবো। তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট টু ওয়ে স্ল্যাব। সো এটার এল বি বাই এল এর রেশিও হচ্ছিল 1। আর যতক্ষণ পর্যন্ত এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এল বি বাই এল এ হচ্ছে হলো 2 হবে অথবা 2 এর চেয়ে বড় হয়ে যাবে, তখন থেকে বলা হচ্ছে যে এখান থেকে আমাদের মার্জিনাল পয়েন্ট। এরপরে হচ্ছিল 1 ওয়ে, আর এর আগ পর্যন্ত হচ্ছিল 2 ওয়ে। তার মানে আমাকে একটা স্ল্যাব পাওয়ার ইমিডিয়েট পরে ফার্স্টে যেটা চেক করতে হবে যে এটার আসলে স্প্যানের রেশিও কত। স্প্যানের রেশিওর উপর ডিপেন্ড করে সেটা হচ্ছিল 1 ওয়ে হতে পারে, 2 ওয়ে হতে পারে, প্রোভাইডেড দ্যাট যে চারদিকেই তার বিম থাকতে হবে। এখন ধরো একটা স্ল্যাব আছে হচ্ছিল অনেক লম্বা কিন্তু শুধু দুই দিকেই হচ্ছিল তার বিম আছে, এটাকে তো 1 ওয়ে ধরতে হবে কারণ এটা তো এদিকে সাপোর্টই নাই, তাহলে তো লোড ট্রান্সফার হওয়ার কথা না। সো যখন তোমার চারদিকে বিম থাকবে তখন হচ্ছিল এই কন্ডিশনটা, চারদিকে বিম আছে কিন্তু তার স্প্যান রেশিও হচ্ছিল এরকম, তাহলে এটা অবশ্যই তোমার হচ্ছিল 1 ওয়ে হওয়ার কথা। আচ্ছা, এ পর্যন্ত যা কিছু বলছি কোনো জায়গায় যদি কনফিউশন থাকে বলো, আর যদি কনফিউশন না থাকে তাহলে আমি সামনে আগাবো একটু। আচ্ছা, এখন আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব আমরা বুঝতে পারলাম যে কখন কখন হতে পারে, দুইটা ভাবে হতে পারে। এক হচ্ছিল যদি শুধু দুই দিকে বিম থাকে সেটা ওয়ান ওয়ে হবে ডেফিনেটলি, যেমন এখানে একটা কেস যেটা দেওয়া আছে, এটা রেশিও যাই হোক না কেন এটা ওয়ান ওয়ে হতে বাধ্য কারণ এদিকে কোনো সাপোর্টই নেই। আর যদি চারদিকেই সাপোর্ট থাকে কিন্তু হচ্ছিল তোমার আসপেক্ট রেশিওর ভ্যালু 2 এর চেয়ে অনেক বেশি হয় বা 2 এর সমান হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে ওয়ান ওয়ে করব। আচ্ছা, এখন আমাদের যদি যেহেতু মেইন টার্গেট হচ্ছিল বিমটাকে ডিজাইন করা, তো এই বিমটাকে ডিজাইন করার জন্য আমাদেরকে মোমেন্ট বের করতে হয়। মোমেন্ট বের করার জন্য আমরা আসলে কি করব, আমরা অলরেডি বিম ডিজাইন শিখে আসছি। সো বিমের ক্ষেত্রে যেটা হয় যে এখানে জেনারেলি বি থাকে, এখানে হচ্ছিল ডি থাকে, আমরা হচ্ছিল এখানে কতটুকু রিইনফোর্সমেন্ট প্রয়োজন হয় সেটাকে ডিজাইন করি। সো এম এর ভ্যালু বের করে, এর ভ্যালু বের করে, এগুলো আমরা মোটামুটি শিখে আসি। যখন স্ল্যাব ডিজাইন করবা, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট কোথায় লাগবে সেটা আগে বুঝো। এটা যদি এইভাবে ডিফ্লেক্ট করে স্বাভাবিকভাবে নিচে হলো টেনশন আসবে। সো আমাদের এই যে রিইনফোর্সমেন্ট গুলা সেটা তার যে ডিরেকশনে লোড ট্রান্সফার হচ্ছে সেই ডিরেকশনে আসলে দিতে হবে রিইনফোর্সমেন্ট গুলো। রিইনফোর্সমেন্ট দিতে হলে আমাদের আসলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ভাবেই দিতে হবে জেনারেলি। সেই ক্ষেত্রে যেটা আমরা করি আসলে আমরা ধরে নেই এই যে বিটা আছে, বিটা আসলে কতটুকু হবে, এটাকে যদি একটা বিম হিসাবে ধরি পুরোটাই আসলে বি হবে যদি এটাকে আমি বিম হিসাবে চিন্তা করি। আমরা যেটা করি যে আমরা ওইভাবে না করে আমরা 1 ফিটের একটা স্ট্রিপ ধরি, 1 ফিট বা 12 ইঞ্চি যাই বলো না কেন, 1 ফিট বা 12 ইঞ্চির একটা স্ট্রিপ ধরে ওই স্ট্রিপের জন্য ডিজাইন করি। সো 12 ইঞ্চিতে আমার যে পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে সেইটাকে আমি এখানে জাস্ট খালি বসায় দিতে থাকি যে প্রতিটা 12 ইঞ্চিতে আমার কতটা করে রিইনফোর্সমেন্ট লাগবে। সো এটা হচ্ছে মেইন টার্গেট যে আমরা 12 ইঞ্চি একটা উইডথের জন্য একটা বিমের মতো করে ডিজাইন করব, ডিজাইন করে সেটাকে আসলে সব জায়গায় বসায় দিব। ঠিক আছে, এবং এখানে আমাদের মেইন টার্গেট থাকবে যে প্রতিটা রিইনফোর্সমেন্টের মধ্যে স্পেসিং কত সেটা বের করা। আমরা বিমে যেটা বের করতাম যে টোটালি কয়টা রিইনফোর্সমেন্ট লাগবে, তো যেখানে এখানে যেহেতু হচ্ছিল তোমার বিমের উইডথটা অনেক বেশি বড়, সেখানে নাম্বার অফ রিইনফোর্সমেন্টের থেকে তোমার হচ্ছিল স্পেসিংটা ইম্পর্টেন্ট। কারণ মানুষ যখন বসাইতে যাবে, ওয়ার্কাররা যখন বসাবে তারা গুনতে পারবে না যে কয়টা রিইনফোর্সমেন্ট এখানে, স্ল্যাব অনেক বড় থাকে। তারা যেটা করতে পারে প্রথম রিইনফোর্সমেন্টটা বসানোর পরে যে ঠিক আছে এটার পর 6 ইঞ্চি করে একটা বসাবো, 6 ইঞ্চি করে একটা বসাবো, এইভাবে করে চলে যাবে। তো এটা হচ্ছে মেইনলি যে অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব। আমি যেগুলো বললাম এগুলো সবই এখানে লেখা আছে, তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবা। তো আমরা হচ্ছে আরো দুই একটা টপিকস আছে যেটা ডিজাইনের সাথে রিলেটেড, সেগুলো বলে আজকে শেষ করবো। আচ্ছা, এখন স্ল্যাব যখন আমরা ডিজাইন করব, ডিজাইনের আসলে দুইটা প্যারামিটার থাকে। একটা হচ্ছিল যে তার থিকনেস কতটুকু লাগবে সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে,
এবং সেই থিকনেস প্রোভাইড করার পরে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটাও আমাদেরকে বের করতে হবে। তো স্ল্যাবের ক্ষেত্রে ইভেন বিমের ক্ষেত্রে যে থিকনেস প্রোভাইড করবা, থিকনেস জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। আমরা যখন ডিজাইন করে আমাদের 2 থেকে 3টা প্যারামিটার নিয়ে ডিজাইন করতে হয়। একটা হচ্ছিল স্ট্রেংথ প্যারামিটার থাকে, যে আমাদের যে পরিমাণ লোড আসবে ঠিক সেই পরিমাণ লোড বা তার চেয়ে একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে তার চেয়ে বেশি পরিমাণ লোড সে ক্যারি করতে পারবে। এটা হচ্ছিল স্ট্রেংথ ক্রাইটেরিয়া, যেটা আমরা মুভমেন্টের জন্য ডিজাইন করি, শেয়ারের জন্য ডিজাইন করি। ইন এডিশন আমাদের আরেকটা জিনিস চিন্তা করতে হয়, সেটাকে বলা হচ্ছিল সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটি জিনিসটা আসলে কি, ডিফ্লেকশনটাকে কন্ট্রোল করতে হবে। সার্ভিসিবিলিটি কন্ডিশন বলতে যেটা বোঝায় যে ডিফ্লেকশনটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। ধরে নাও যে তুমি একটা বিল্ডিং তৈরি করলা, বিল্ডিং এর স্ল্যাবের থিকনেস হচ্ছিল খুবই থিন দিয়ে দিছো তুমি, খুবই চিকন একটা স্ল্যাব থিকনেস দিয়ে দিছো। তো দেখা যায় যে এখানে হচ্ছিল মানুষ যখন হাঁটে, মানুষ হাঁটলে দেখা যায় এটা হচ্ছিল নিচের দিকে দেবে যাচ্ছে, মানে একটা মশারির মতো, মশারির উপরের যে টপ ফেসটা থাকে সেটার মতো। তো এই বিল্ডিং এ কি তুমি থাকতে কমফোর্টেবল ফিল করবা? কি তোমরা কি সবাই কমফোর্টেবল ফিল করবা এই বাসায় থাকতে? না স্যার। আচ্ছা, তার মানে সার্ভিসিবিলিটিটা আসলে যারা ইউজার থাকবে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে যে হয়তোবা ডিফ্লেকশনটা এমন হবে না যে এটা ফেল করে পড়ে যাবে, তার মানে তুমি এখান থেকে নিচে পড়ে যাবা জিনিসটা এরকম হবে না হয়তোবা, কিন্তু এটা ভাইব্রেট করবে বা ডিফ্লেকশনের জন্য তুমি হাঁটতে গেলে নিচে শব্দ হচ্ছে, এই টাইপের কেস এটা আসলে ইউজেবল কন্ডিশন থাকবে না। সো ডিফ্লেকশনটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তাহলে এই যে থিকনেসের কথাটা বললাম, যে স্ল্যাবের থিকনেস কতটুকু হবে, এইটা আসে হচ্ছিল সার্ভিসিবিলিটি কন্ডিশন থেকে। সো সার্ভিসিবিলিটি কন্ডিশন থেকে আমরা থিকনেসটাকে প্রোভাইড করব, আর স্ট্রেংথের কন্ডিশন থেকে আমরা হচ্ছিল রিইনফোর্সমেন্ট দিব। তাহলে এই দুইটা জিনিসই আমাদেরকে আসলে এখানে ডিজাইন করতে হবে। পাশাপাশি আমাদেরকে আরো কিছু জিনিস চিন্তা করতে হয়, সেটা হচ্ছিল ইকোনমি চিন্তা করতে হয়, ইকোনমিক্যাল ডিজাইন করতে হয়। তো সেটা তোমার ওই যে ডিটেইলিং, তারপর হচ্ছে আরো অনেক কিছু চিন্তা করে সেটা ইকোনমিটা তুমি চিন্তা করবো। তো এটা আমাদের আসলে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখন দেখবো না, আমরা আপাতত স্ট্রেংথ এবং সার্ভিসিবিলিটি এই দুটার জন্য ডিজাইন করবো। আচ্ছা, এখন মিনিমাম থিকনেস যদি একটা স্ল্যাবের ক্ষেত্রে চিন্তা করো, এটা আসলে ডিপেন্ড করে তার সাপোর্ট কন্ডিশনের উপরে। যেমন যদি সিম্পলি সাপোর্টেড একটা স্ল্যাব হয় এবং তার ক্লিয়ার স্প্যান যদি হয় এল, ক্লিয়ার স্প্যান বলতে হলো ফেস টু ফেস ডিস্টেন্সটা, সেটা বলা হচ্ছে যে L/20 হচ্ছে তার মিনিমাম স্ল্যাব থিকনেস। তো এটা সবসময় বলা হচ্ছে মিনিমাম, তুমি এর চেয়ে বেশি দিলে কোনো প্রবলেম নাই, বাট এটা মিনিমাম তোমাকে প্রোভাইড করতে হবে। তারপর বলা হচ্ছে যদি 1 ইঞ্চ কন্টিনিউয়াস হয়, এরপর আরো স্ল্যাবটা কন্টিনিউ করতেছে, সেক্ষেত্রে L/24। যদি 2 ইঞ্চ কন্টিনিউয়াস হয় স্ল্যাবটা, তাহলে 28। এবং এটা যদি ক্যান্টিলিভার টাইপের হয়, ক্যান্টিলিভার টাইপের, তাহলে L/10। সো এই জিনিসগুলো আমাদেরকে আসলে পরবর্তীতে বুঝে বুঝে ইউজ করতে হবে যে কোথায় কোনটা করব। এই যে সব থিকনেস গুলা, এটা ইম্পেরিক্যাল, এটা থিওরিটিক্যাল না, এটা ইম্পেরিক্যাল। এটা Fy ইকুয়াল টু হচ্ছে হলো 6000 PSI, এই ধরনের স্টিল দিয়ে যেসব স্ল্যাব আছে তার জন্য আসলে ডিরাইভ করা। তো যদি 60,000-এর কম বা বেশি কিছু হয়, সেক্ষেত্রে ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হয়, এই ভ্যালুগুলোকে বের করে এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি 60,000 না হয়, 46,000 বা 75,000 এরকম কিছু হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মিনিমাম থিকনেসের জন্য চার্ট, যেটা ব্যবহার করব। আচ্ছা, এখন এই স্ল্যাবের যে পার্টটা আছে, স্ল্যাবের পার্টটাতে আমাদেরকে কিছু জিনিস একটু চিন্তা করতে হবে। যে থিকনেস যখন প্রোভাইড করব, সে ধরো এই থিকনেসের ভ্যালুটা আসলো হচ্ছিল 5.2 বা এটা আসলো হচ্ছিল 5.7,
সে 8, তাহলে আমরা আসলে ব্যবহার করবো। তো ব্যবহার করার সময় বলা হচ্ছে যে এটাকে আপগ্রেড করতে হবে ছিল নেক্সট হায়ার 0.5 এ। তার মানে এটাকে আমরা 5.5 ইঞ্চ ধরতে পারি, এগুলো ইঞ্চিতে বলতেছি আমি। এটা ধরো 5.8, তার মানে নিয়ার অ্যাবাউট এটা 6 ইঞ্চি চিন্তা করতে পারি থিকনেসটাকে। সো সবসময় হায়ার 0.5 এ রাউন্ডিং করবা। আর রিইনফোর্সমেন্ট যখন প্রোভাইড করতে হয়, তোমরা অলরেডি কভার, ক্লিয়ার কভার এগুলো সম্পর্কে আইডিয়া আছে। বলতেছে যে ক্লিয়ার কভার হচ্ছিল 0.75 ইঞ্চ, এরকম থাকতে হবে 0.05 ইঞ্চ। আর যদি তুমি একদম কনক্রিটের ফেস থেকে রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত চিন্তা করো, সেটাকে বলা হচ্ছিল 1 ইঞ্চ। তার মানে এটা হচ্ছিল ক্লিয়ার কভার, আর এটা হচ্ছিল কভার। ক্লিয়ার কভার অ্যাটলিস্ট 0.34 ইঞ্চ থাকতে হবে, আর কভার হচ্ছিল 1 ইঞ্চ থাকতে হবে। এই জিনিসগুলো আমাদের ডিজাইনের সময় কাজে লাগবে আর কি। সো এটা এই থিকনেসের সাথে রিলেটেড। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে আমরা হচ্ছিল থিকনেসটাকে ডিজাইন করব এবং পরবর্তীতে হচ্ছিল রিইনফোর্সমেন্ট ডিজাইন করব। তো আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট দিন হচ্ছে হলো আরো কিছু 2-1টা জিনিস ডিসকাস করে আমরা হচ্ছে হলো ম্যাথ করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো। আর অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দাও, আমি লিংক অলরেডি দিয়ে দিচ্ছি। কোনো কি কোশ্চেন আছে? মনে হয় না স্যার। মনে হয় না। স্যার, স্যার